2007 সালের 1/11 শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির জটিল সম্পর্কের এক বিরল উদাহরণ। সেই সময়কার বহু সিদ্ধান্ত, গ্রেপ্তার, সমঝোতা এবং ক্ষমতার পুনর্বিন্যাস আজও রহস্যে ঘেরা। সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার নতুন করে আলোচনায় এনেছে সেই সময়ের নেপথ্যের ঘটনা প্রবাহ এবং ব্যক্তিগত সম্পর্কের প্রভাবের বিষয়টি। 1/11 সময় মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি। বাস্তবিক অর্থে তিনি ছিলেন সেই সময়কার ক্ষমতার অন্যতম কার্যকর মুখ। জরুরি অবস্থা জারির পর যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তার অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। বিশেষ করে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে তার ভূমিকা তাকে এক ধরনের অদৃশ্য ক্ষমতার কেন্দ্রে পরিণত করেছিল। এই কমিটির মাধ্যমে পরিচালিত হয় দুর্নীতি বিরোধী অভিযান, রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং প্রশাসনিক অভিযান। এই পুরো প্রক্রিয়ায় শুধু প্রাতিষ্ঠানিক ক্ষমতাই নয়, ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও বড় হয়ে সামনে আসে। মাসুদ উদ্দিন চৌধুরীর ভাইরা ছিলেন প্রয়াত সাইদ এসকান্দার, যিনি খালেদা জিয়ার ভাই এবং বিএনপির প্রভাবশালী রাজনীতিক। সেনাবাহিনীতেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল, তারা ছিলেন ব্যাচমেট। ফলে রাজনৈতিক ও সামরিক এই দুই দিক থেকেই একটি আন্তঃসম্পর্ক তৈরি হয়েছিল, যা সেই সময়ের সিদ্ধান্ত গ্রহণে কোনো প্রভাব ফেলেছিল কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সম্পর্ক নতুনভাবে আলোচনায় এসেছে। রাজনৈতিক মহলে এমন কথাও প্রচলিত ছিল যে 1/11 পট পরিবর্তনের পরিকল্পনায় মাসুদ উদ্দিন চৌধুরীর সক্রিয়তার ক্ষেত্রে সাইদ এসকান্দারের নীরব সম্মতি ছিল। একই সঙ্গে তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদকে পদে বসানোর ক্ষেত্রে সাইদ এসকান্দারের ভূমিকা ছিল, এমন দাবিও বিভিন্ন সময়ে উঠে এসেছে। যদিও এসব দাবির পক্ষে সরাসরি প্রমাণ খুব কমই প্রকাশ্যে এসেছে, তবুও ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় এই সম্পর্কগুলোকে অনেকেই গুরুত্ব দিয়ে দেখেন। জরুরি অবস্থা জারির পরপরই শুরু হয় ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান। দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান সহ বহু প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী ও আমলা এই অভিযানের আওতায় আসেন। তাদের জন্য বিশেষ কারাগার তৈরি করা হয়, দীর্ঘ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। এই সময়ে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ সামনে আসে। বলা হয় অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, কিছু ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। এসব অভিযোগের নেপথ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। বিশেষ করে তারেক রহমানের উপর নির্যাতনের অভিযোগের ক্ষেত্রেও তার নাম উচ্চারিত হয়েছে রাজনৈতিক মহলে। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের ফলাফল এখনো প্রকাশ্যে আসেনি। ফলে সত্য মিথ্যার প্রশ্নটি আজও অনির্ধারিত। 1/11 সময় একটি গুরুত্বপূর্ণ দিক ছিল রাজনৈতিক সমঝোতার চেষ্টা। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর বিশেষ কারাগারে রাখা হয় এবং পরে তার সঙ্গে সেনা সমর্থিত সরকারের একটি সমঝোতা হয়েছিল। এমন আলোচনা দীর্ঘদিন ধরে রয়েছে। সেই সমঝোতার অংশ হিসেবে তিনি বিদেশে চিকিৎসার জন্য যান বলে বিভিন্ন সূত্রে উল্লেখ আছে। অন্যদিকে খালেদা জিয়া দেশ ছাড়তে অস্বীকৃতি জানান, যদিও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো বিদেশে চলে যান চিকিৎসার জন্য। এই পুরো ঘটনা প্রবাহে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, ব্যক্তিগত সম্পর্ক, আস্থা এবং নেটওয়ার্কও বড় ভূমিকা রাখতে পারে। মাসুদ উদ্দিন চৌধুরী, সাইদ এসকান্দার এবং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক সেই সময়ের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে কতটা ভূমিকা রেখেছিল, সেটি এখন বড় প্রশ্ন। পরবর্তী সময়ে মাসুদ উদ্দিন চৌধুরীর ক্যারিয়ারও ছিল ঘটনাবহুল। সেনাবাহিনী থেকে সরিয়ে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হয়। পরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার করা হয়। আওয়ামী লীগ সরকার তার চাকরির মেয়াদ বাড়ায় একাধিকবার। অবসরের পর তিনি ব্যবসায় যুক্ত হন এবং রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অর্থাৎ 1/11 পরবর্তী সময়েও তিনি ক্ষমতার বলয়ের ভেতরই ছিলেন।
বর্তমানে তার গ্রেপ্তার সেই পুরনো অধ্যায়কে আবার সামনে এনে দিয়েছে। প্রশ্ন উঠছে, তিনি কি কেবল একজন দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছিলেন নাকি পুরো পট পরিবর্তনের অন্যতম পরিকল্পনাকারী? আরো বড় প্রশ্ন, ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে ভাইরা, ব্যাচমেট এবং রাজনৈতিক সংযোগ কতটা প্রভাব ফেলেছিল সেই সময়ের রাষ্ট্রীয় সিদ্ধান্তে? সবচেয়ে আলোচিত যে প্রশ্নটি এখন ঘুরে ফিরে আসছে তা হলো, তারেক রহমানের শ্বশুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ব্যক্তিদের ভূমিকা কি কোনোভাবেই সেই সময়কার ঘটনা প্রবাহকে প্রভাবিত করেছিল? সেই প্রশ্নের উত্তর সরাসরি এখনো অজানা। তবে একথা নিশ্চিত, 1/11-এর ইতিহাস এখনো পুরোপুরি লেখা শেষ হয়নি, বরং নতুন নতুন তথ্য, গ্রেপ্তার এবং রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেই ইতিহাস বারবার ফিরে আসছে জনসমক্ষে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।